নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। দিল্লির দ্বারকায় প্রস্তাবিত ত্রিপুরা ভবনের নকশা এবং কৌটিল্য মার্গ এবং বীর টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবন সম্প্রসারণের পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার এই পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। দিল্লির দ্বারকা আবাসিক এলাকায় নতুন ত্রিপুরা ভবন গঠনের বিষয়টি নিয়ে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিল্লির দ্বারকায় প্রস্তাবিত ত্রিপুরা ভবনের নকশা এবং কৌটিল্য মার্গ এবং বীর টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবন সম্প্রসারণের পর্যালোচনা করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের নির্মাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কাজের জন্য দিল্লিতে ছুটে যাওয়া রাজ্যের নাগরিকদের জন্য নতুন ত্রিপুরা ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে দিল্লির টিকেন্দ্রজিৎ মার্গ এবং চাণক্যপুরীতে রয়েছে দুটি ত্রিপুরা ভবন, কিন্তু এই দুটি ত্রিপুরা ভবন যথেষ্ট নয় রাজ্যের মানুষের চাহিদা মেটাতে। বিষয়টি বিবেচনা করে একটি নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দর জন্য ডিডি এর কাছে আবেদন করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চলতি বছরের 7 মার্চ নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারকে 2930 বর্গমিটার পরিমাপের একটি জমি হস্তান্তর করেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে সেক্টর 17 প্লট নম্বর 3A বরাদ্দকৃত জমিতে নতুন এই ত্রিপুরা ভবন নির্মাণ করবে সিপিডব্লিউডি। গত 2023 সালের 15 সেপ্টেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে এই বিষয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল জমিটি। রাজ্য সরকারকে বরাদ্দ করা জমিটি সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক, কারণ এই বিমানবন্দর থেকে খুব বেশি দূরে নয়। দিল্লির পাশাপাশি রাজ্যের জনগণের সুবিধার জন্য মুম্বাইতে আরেকটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলমান কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নের পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাজ্যে আসছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলায় আসবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরে আসছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানে আগরতলা পৌঁছবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরবর্তী সময়ে সেদিনেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে পর্যালোচনা বৈঠক করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রসঙ্গত, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য বুধবার থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 3 দিনের এই উত্তর পূর্বাঞ্চল সফরের সময় অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব পর্ষদের সাধারণ সভা আগামী 20 এবং 21 নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগরতলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌরোহিত্যে অনুষ্ঠিত হতে চলা 2 দিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার 43টি আসন এবং 10 রাজ্যের 31 বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে বুধবার। ঝাড়খণ্ডে নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 65% ভোট হয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে বুধবার, যেখানে ভোটের হার ছিল নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 60%। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। এক্ষেত্রে 43টি আসনের জন্য অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ পর্ব। ঝাড়খণ্ডে নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 65% ভোট হয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। একই সাথে 10টি রাজ্যের 31টি বিধানসভা আসন এবং কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ পর্ব। কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটের হার ছিল নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত 60%। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং কংগ্রেস নেতা অজয় কুমারের মতো গুরুত্বপূর্ণ প্রার্থীদের নিয়ে জেএমএম নেতৃত্বাধীন জোটকে ঝাড়খণ্ডে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশে অনুপ্রবেশের ইস্যুটিকে হাতিয়ার করেছে বিজেপি। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেরা কেলার প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং জামশেদপুর পূর্বে অজয় কুমার। জগন্নাথপুর আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী
গীতা কোডা প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা সোনা রামেশ সিংকুরের বিরুদ্ধে। অপরদিকে রাঁচি থেকে বর্তমান রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝিকে মনোনীত করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম। রাজ্য জুড়ে মোট 15,344টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে। কৌশলগত স্থানে নিরাপত্তা বাহিনীর 200টিরও বেশি কোম্পানি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। 73 জন মহিলা সহ মোট 683 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম পর্বের এই নির্বাচনে। সর্বশেষ বিধানসভা নির্বাচনে 30টি আসন জিতেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপি জয়ী হয়েছিল 25টি আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছিল 16টি আসনে। গত বিধানসভা নির্বাচনের পর জেএমএম, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের একটি জোট সরকার গঠন করেছিল, যেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হেমন্ত সোরেন। এদিকে বুধবার যে সমস্ত বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে রয়েছে রাজস্থানের 7টি আসন, পশ্চিমবঙ্গের 6টি আসন, আসামের 5টি আসন, বিহারের 4টি আসন, কর্ণাটকের 3টি আসন, মধ্যপ্রদেশের 2টি আসন। একটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গুজরাট, মেঘালয় এবং ছত্তিশগড়েও। অপরদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বরড়া তার নির্বাচনী আত্মপ্রকাশ করেছেন কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রে। যদিও ঝাড়খণ্ডে নির্বাচন বাদ দিলে বাকি নির্বাচনগুলি বিদ্যমান সরকারগুলিতে প্রভাব ফেলবে না, তবে বিশেষ করে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের জন্য এই সকল নির্বাচনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে মহারাষ্ট্র এবং দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলির আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাক্তন নেতা শহীদ শ্যাম হরি শর্মার 33তম মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। আগরতলার লাল বাহাদুর চৌমুহনীতে বুধবার শহীদ শ্যাম হরি শর্মার পূর্ণতিথিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সুবল ভৌমিক সহ অন্যান্যরা। শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শহীদ শ্যাম হরি শর্মার আত্মবলিদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, 1991 সালে 13ই নভেম্বর দিনটিতে আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে লাল বাহাদুর চৌমুহনীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। প্রকাশ্য সভায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শহীদ শ্যাম হরি শর্মার রক্ত বৃথা যায়নি। তার আত্মবলিদানের জন্যই আজ ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরার মাটিতে পরিচালিত হচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মার আজকে পূর্ণতিথি আমরা পালন করছি। 1991 সনে এই 13ই নভেম্বর 6 আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা, প্রিয় নেতা, উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এদিকে ভুয়ো আই কার্ড বানিয়ে টিটি সেজে রেলের যাত্রীদের সাথে প্রতারণা করতে গিয়ে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ঘটনা বুধবার সকালে মনু রেল স্টেশনে। রেলের যাত্রীদের বিবরণ অনুযায়ী ভারতীয় রেলের ভুয়ো আই কার্ড লাগিয়ে ট্রেনের কামরার মধ্যে থাকা যাত্রীদের কাছ থেকে টিকিট আদায় করছিল অভিযুক্ত যুবক হোসেন আলী। এরই মধ্যে বেশ কয়েকজন যাত্রী থেকে জরিমানার অর্থ আদায় করে নেয় অভিযুক্ত যুবক। কিন্তু তার উপরে এই রুটের নিত্য যাত্রীদের সন্দেহ হলে অভিযুক্তের পরিচয়পত্র দেখতে চায় রেলের যাত্রীরা। শেষে উপযুক্ত পরিচয়পত্র দেখাতে অসমর্থ হলে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট রেল পুলিশকে। রেল পুলিশের জিজ্ঞাসাবাদে ভুয়ো আই কার্ডের সত্যতা স্বীকার করে নেয় অভিযুক্ত যুবক হোসেন আলী। অভিযুক্ত যুবক ঊনকোটি জেলার কৈলাস শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তক্রমে একটি মামলাও লিপিবদ্ধ করেছে পুলিশ। তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করে পাঠাইছি, আর সব কিছু ডিএম করে পাঠাইছে, আমার ডিএম করছে, হাই পাঠাইছে। আমি এক্সপেক্ট করেছি, করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এনটিপিসিতে, তুমি এইটার কিন্তু অ্যাপ্লাই করবাই না। আমি বলছি আরে না না, আমি অ্যাপ্লাই কিছু করতাম না। তো তারা আমারে অনেকগুলি ভিডিও দিছে। ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি। চোখ রাখছি পরবর্তী সংবাদে। কয়েক মাসের মধ্যেই রাজ্যে চালু হতে পারে বন্দে ভারত ট্রেন। এর জন্য ইতিমধ্যেই শেষ হয়েছে ইলেকট্রিক লাইনের কাজ। বুধবার এমনটাই জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ভারতীয় রেল পরিচালিত দূরপাল্লার সেমি হাই স্পিড এক্সপ্রেস রেল পরিষেবা হলো বন্দে ভারত পরিষেবা।
যাত্রী রেল পরিষেবায় ব্যবহৃত বন্দে ভারত রেলগাড়ির সর্বোচ্চ বেগ 183 কিলোমিটার প্রতি ঘন্টা বা 114 মাইল হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য রেলগাড়িটির সর্বোচ্চ গতিবেগ দিল্লি ভোপাল রেলপথে 160 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অন্যান্য রেলপথে রাখা হয় 110 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয় 2023 সালের 29 মে। উত্তর পূর্বাঞ্চলে বন্দে ভারত ট্রেন পৌঁছে দেবার জন্য তৈরি করা হয়েছে 1618 কিলোমিটার রেলওয়ে নেটওয়ার্ক। এক্ষেত্রে উত্তর পূর্বের 59টি রেল স্টেশন চিহ্নিত করা হয়েছে বন্দে ভারত পরিষেবার জন্য। এদিকে ত্রিপুরায় আগামী মাস কয়েকের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বলে বুধবার জানিয়েছে ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। এক্ষেত্রে ইতিমধ্যে ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়েছে বলে বুধবার জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আপনারা জেনে খুশি হবেন, এখানে ডিসিএম সাহেব পান্ডেজি আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও বন্দে ভারত যে ট্রেন দ্রুততার সঙ্গে যেটা চলে তার পরিকাঠামো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো আমরা আশা করতে পারি আগরতলা শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে, আর যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করার একটা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিচ্ছে। কাজেই আমি আমার আলোচনা দীর্ঘ। বন্দে ভারত এক্সপ্রেস হলো ভারতের প্রথম নিজস্ব ইঞ্জিনবিহীন রেলগাড়ি। শ্বেততাপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক আউটলেট, রিডিং লাইট, সিসিটিভি ক্যামেরা, স্বয়ংক্রিয় দরজা, বায়ু ভ্যাকুয়াম টয়লেট সুবিধাযুক্ত বন্দে ভারত এক্সপ্রেসের কোচগুলি। বন্দে ভারত এক্সপ্রেসের কোচে রয়েছে চওড়া জানালা এবং লাগেজের জন্য রয়েছে ওভারহেড স্পেস। বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস। গুয়াহাটির পর ত্রিপুরায় বন্দে ভারত ট্রেন চালু হলে তা নিঃসন্দেহে ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের সাধারণ মানুষের জন্য হবে বিশেষ প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য বৃদ্ধির কারণে দুর্ভোগে সাধারণ মানুষ। প্রেক্ষিতে বুধবার অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম। মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন প্রশাসনিক দলের সদস্যরা। বেশ কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আজ বাজারে পেঁয়াজ আলুর মূল্য যাচাই করতে অভিযান শুরু করা হয়েছে বলে এই দিন জানিয়েছেন প্রশাসনিক দলের সদস্যরা। তবে বাজারে যথেষ্ট পরিমাণে আলু পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও কেন একাংশ ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে, তার কোনো উত্তর দিতে পারেনি প্রশাসনিক আধিকারিকরা। কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে, এটা মিটে যাবে, দু একদিনের মধ্যে এটা কমে যাবে। মানে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। তেলের দামটা আমরা এখন যাচাই করবো, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই, আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী দিনে। পোষণ ভি পড়াই ভি প্রকল্পে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 3 দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে। গৌরনগর ICDS প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক 3 দিনের এই প্রশিক্ষণ শিবিরে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পোষণ ভি পড়াই ভি প্রকল্পের লক্ষ্য হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনার পাশাপাশি শিশুদের পুষ্টির দিকেও লক্ষ্য রাখা। কোনো শিশুর যদি পুষ্টির অভাব থাকে তাহলে সেই শিশুর পুষ্টি বৃদ্ধির ক্ষেত্রে দপ্তরের গাইডলাইন মেনে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠানে গৌরনগর ব্লকের বিভিন্ন এলাকার সন্তান সম্ভবা মহিলাদের হাতে এবং সদ্যজাত শিশুদের জন্য দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে পোষণ কিট তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। সারা দেশে 13,87,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রায় 13,48,135 জন কর্মী রয়েছে, যারা দেশের 4 কোটিরও বেশি শিশুদের জন্য প্রতিদিন কাজ করছেন। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ ও পড়াশোনার মান ভালো রাখতে এলাকার মায়েদের নিয়ে ম্যানেজমেন্ট কমিটি গঠন করার কথাও তিনি বলেছেন। প্রতি 2 মাস অন্তর অন্তর মিটিং করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিক নিয়ে কতটুকু উন্নত হয়েছে তা বিশ্লেষণ করা হবে বলে তিনি জানান। বলেছি আপনাদেরকে SMC কমিটি করার জন্য। বড় স্কুলে যেভাবে কমিটি রয়েছে, আমরা বলেছিলাম জনপ্রতিনিধি এবং আমাদের মায়েরা যারা রয়েছে, যারা বাচ্চারা আছে, সেই সমস্ত পরিবারের মায়েদেরকে নিয়ে আপনার একটা কমিটি করার জন্য। ওই এলাকার জনপ্রতিনিধি এবং মায়েরা
দেরকে নিয়ে আপনারা কমিটি করবেন। আমি জানি না কতগুলো কমিটি হয়েছে, হলেও হয়তো সেগুলো কাগজে রয়েছে, খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। আর ইমপ্লিমেন্ট হলেও হয়তো স্কুল আর একটু ভালো হতো। তো সেগুলো যেখানে হয়নি সেগুলো করা, আর যদি হয়ে থাকে সেখানে সেগুলোকে অ্যাক্টিভ করা। এসএমসি কমিটি যেভাবে স্কুল মিটিং করে আমরাও যেন মাসে 2 মাসে একবার বসতে পারি। 3 থেকে 6 বছরের মধ্যে শিশুদের 80% ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই সময় সমাজের একটা অংশের শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের কাছেই থাকে, তাই তাদের আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। সেগুলো তো আপনারা নেবেন। দেখুন, আমরা জানি সবাই যে আমাদের শিশুরা যারা এই 3 থেকে 6 বছর যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, আমাদের সিএমও সাহেব রয়েছেন, ওনারা জানেন। আর বিজ্ঞান বলে যে ওই সময় অর্থাৎ 3 থেকে 6 বছরের মধ্যেই শিশুদের 80% যে তার ব্রেইন ডেভেলপ সেটা হয়ে যায়। ওই সময়টা খুব গুরুত্ব সময়, যখন আপনার কাছে সেই শিশুটা থাকে, আপনার তার পড়াশোনা বা তাকে সামগ্রিক বিকাশের যে কাজ সেগুলো আপনার করবেন। তার পোষণের দিকেও লক্ষ্য রাখবেন, তারকে পড়াশোনার দিকেও লক্ষ্য রাখবেন, সেগুলো রেখে আপনারা আপনাদের কাজ করবেন। শিশুদের পড়াশোনার পাশাপাশি পুষ্টির দিকে নজর রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের নিয়ে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার ফলে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে আসা শিশুদের পাশাপাশি এলাকার মায়েরাও যথেষ্ট উপকৃত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আগরতলা রেল স্টেশনেও প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার একে পান্ডে সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন ভারতবর্ষে 18টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপনের ফলে আগরতলা রেল স্টেশনে আসা যাত্রী সহ এলাকার জনসাধারণ সুলভ মূল্যে ওষুধ কেনার সুযোগ পাবেন। তাই এদিন রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের রেল যাত্রীরা যেরকম সুবিধা হবে, তার পাশাপাশি আমাদের এই রেল স্টেশন থেকে অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন, সাধারণ নাগরিক জনসাধারণ রয়েছেন, তাদেরও সুবিধা হবে। এই জন ঔষধি কাউন্টার থেকে জেনেরিক ওষুধের মাধ্যমে আমাদের রোগ নির্ণয়ের মাধ্যমে আমাদের যে ওষুধি প্রয়োজনীয়তা হয়, দৈনন্দিন জীবনে যা প্রয়োজনীয়তা হয়, এখান থেকে আমরা সুলভ মূল্যে কিনতে পারবো। তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন। তার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্যের লামডিং ডিভিশনে বদরপুর রেল স্টেশনের পর আগরতলা রেল স্টেশনে এই জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয় বলে জানান রাজীব ভট্টাচার্য। এই প্রেক্ষিতে তিনি জানান 2014 সাল থেকে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য আলাদা করে ডোনার মন্ত্রক গঠন করেন। এছাড়া ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস নিয়েছেন। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার জন্য, ডেভেলপ করার জন্য আমাদের আলাদা করে মিনিস্ট্রি, আমাদের ডোনার মিনিস্ট্রি গঠিত করে এই উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে উন্নয়ন করা যায়, ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে কিভাবে সংযুক্ত করা যায়, তার প্রয়াস মোদীজি করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরার জনসাধারণকেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনঔষধি কেন্দ্র উপহার দিয়ে রাজ্যবাসীকে সুলভ মূল্যে ওষুধ ক্রয় করার সুযোগ করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে এই সংবাদে। ৭১তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ কর্মসূচি পালন করা হলো রাজ্য সমবায় দপ্তরের উদ্যোগে। এই উপলক্ষে রাজ্য সমবায় দপ্তর থেকে বুধবার এক বিশাল র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ভারত সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত নির্মাণ 2047কে লক্ষ্যমাত্রা রেখে বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই র্যালির আয়োজন করা হয় বলে জানা যায়। বিকশিত ভারত নির্মাণ করা ও গ্রামীণ এলাকার অর্থনীতিকে শক্তিশালী করার কর্মসূচি হিসেবে এই র্যালির আয়োজন বলে জানানো হয় সমবায় দপ্তর থেকে। ৭১তম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বৎসরের মতো এই বৎসরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হবার কারণে এবার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের ভোট বয়কটের হুমকি দিল গোলেঘাটি বিধানসভার পশ্চিম জারুল বাচাই শেমনা পাড়া এলাকার সাধারণ মানুষ। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর এবং নির্বাচিত প্রতিনিধিরা নীরব বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আগামী কিছুদিনের মধ্যে যদি তাদের এলাকার রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে আগামী ভিলেজ কমিটি নির্বাচন বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো রাস্তায় পাই না কোনো না কইলে তারা বলে নেতা করে তারাও পাইতে চাই, আমরা কোনো পাই না। আমরা এখন রাস্তা চাই, শুধু রাস্তা প্রবলেম। রাস্তা যদি না পাইলে আমরা বুঝ দিত না। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি রাজ্যের বিজেপি সরকার। সরকারের 7 বছরে জীবনযাত্রার মান নিচের দিকে গেছে রাজ্যের মানুষের। বুধবার উদয়পুরে আয়োজিত সিপিআইএমের বিক্ষোভ মিছিলে এমনটাই অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার চেষ্টা, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং নারী নির্যাতনের ঘটনাগুলিকে সামনে রেখে রাজ্য, কেন্দ্র এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নির্বাচনে গিয়ে যখন ভোট চাইবেন, কেন আপনাকে ভোট দেবে? মানুষ বলবে না জিনিসের দাম বাড়লো, তোমরা কিছু বললে না। রেশন ব্যবস্থা ভেঙে ফেললো, তোমরা কিছু বলছো না। স্কুলে মাস্টার নাই, স্কুল তুলে দিচ্ছে, তোমরা কিছু বলছো না। হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই, তোমরা কিছু বলছো না। রাস্তাঘাট ভেঙে চৌচির, ফসল মাটির তলায়, পুকুরের মাছ ভেসে গেল, কৃষকদের সাহায্য করছে না, ঘরবাড়ি তৈরি করতে পারছে না। তো কিসের জন্য তোমাদের ভোট দেবে? তোমরা কি ভোটের পার্টি? আমরা যেটা বলতে চাইছি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। চরিরাম ব্লকের দুর্গম এলাকা হিসেবে পরিচিত রংমালা ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের শান্তারাম পাড়া এলাকার বেশিরভাগ লোকই কৃষি নির্ভর। তবে কৃষকদের আয়ের একমাত্র উৎস পাকা ধানের জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ধরনের সাহায্য করেনি রাজ্যের কৃষি দপ্তর বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কৃষকরা। সম্প্রতি অগ্নিমূল্যের বাজারে যেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেখানে অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এটা এই গত দিনই বৃষ্টি আছে না, একটু হিল পড়ছে আর বাতাসও আছে। এই আমরা ধান ক্ষেত তো সব পচে গেছে গা, ফাঁকা না ফাঁকা বেশি ধরছে না, অর্ধেক মধ্যে আর কি। যে আমরা সরকার সাহায্য দিলে আমি পাওয়া যায়, না দিলে তো পাবো করতে। আপনি যে এলাকার মধ্যে ঘুরে কেউ
পিছিয়ে থেকেও দিনের শেষে স্বস্তিতেই মাঠ ছাড়ল ত্রিপুরা ক্রিকেট দল। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এর পঞ্চম ম্যাচের প্রথম দিনে 165 রানে শেষ হয় ত্রিপুরার প্রথম ইনিংস। বুধবার ম্যাচের প্রথম দিন জম্মুর হোস্টেল গ্রাউন্ডে টসে জিতে ত্রিপুরাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় স্বাগতিক জম্মু কাশ্মীর দল। আবিক নবীর দুর্ধর্ষ বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ত্রিপুরার 6 ব্যাটসম্যান। 165 রানের পুঁজি নিয়েই জম্মু কাশ্মীরের ব্যাটসম্যানদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ত্রিপুরার বোলাররা। মণিশঙ্কর মোরা সিং, অভিজিৎ সরকার এবং রানা দত্তের আঁটো সাঁটো বোলিংয়ের কারণে দিনের শেষে 3 উইকেটের বিনিময়ে 82 রান সংগ্রহ করে জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার হবে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।